গণভোটের যে সিদ্ধান্ত সেটা বাস্তবায়নের জন্য পরবর্তী পার্লামেন্টের জন্য আপনাকে ওয়েট করতে হবে, আর ওই দিন করলেও পরবর্তী পার্লামেন্টে এই ডিসিশনটা কার্যকর হবে। একটা পথ আছে যেটা বলা হয়েছে প্রেসিডেন্সি যে অর্ডিন্যান্স, সেই অর্ডিন্যান্স জারি করে তারপরে যখন গণভোট করা যেতে পারে। কারণ গণভোটের যেই ইস্যুগুলা আমাদের সংবিধানের যে ধারায় এটা আছে সেখানে এই ইস্যুতে যে গণভোট এই প্রেক্ষাপটটা নাই, তার মানে না যে করা যাবে না বা বারণ করাও নাই, বাড়িতে করাও নাই। তাহলে গণভোট করতে হলে কি করা যাবে? প্রেসিডেন্টের অর্ডিন্যান্স, সেটা হ্যাঁ সেটা করা যাবে। এখন আপনি আসেন যে যেহেতু জাতির প্রয়োজন, সবাই বলছে গণভোটের কথা, আসলে গণভোটের এখানে প্রয়োজন ছিল কিনা সেটাও আমি জানি না। কারণ ইতিপূর্বে গণভোটের মাধ্যমে যেসব সিদ্ধান্ত হয়েছে সেইগুলো মানে সংসদ তো সার্বভৌম, হ্যাঁ সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, তারা যদি পরিবর্তন করতে পারে। সেই জন্যে গণভোটের সিদ্ধান্ত এখানে রহিত হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, ইন্ডিমিউনিটির সিদ্ধান্ত চেঞ্জ হয়ে গেছে বাংলাদেশের হিস্ট্রিতে, সেটা আছে। আমরা যেটা বলেছিলাম একটু আপনার সাথে যোগ করি যে আইনি জটিলতাটা হচ্ছে এখানে যে গণভোট নিয়ে হয়তো প্রশ্ন উঠলো না, কিন্তু প্রেসিডেন্ট যে অর্ডিন্যান্স যে আইন যেটি আসলো সেটি যদি সংসদ রেকটিফাই না করে তাহলে গণভোটটাও তো সেখানে একটা ঝুঁকিতে না সেটাও তো রেটিফাই করতে হবে, পরবর্তী সংসদকেই করতে হবে আপনি। সেই জন্য পরবর্তী সংসদ এর জন্য দায়বদ্ধ থাকে না, স্বতঃপ্রণোদিত হয়েই তারা করবে। কেন করবে এটা বলছি যে যেহেতু এটা টোটাল নেশনের ডিমান্ড বা অভিপ্রায়। কেন অভিপ্রায়? যে সমস্ত রাজনৈতিক দল একসাথে বসে এই সিদ্ধান্ত, এখানে গণভোটেরও কোনো প্রয়োজন ছিল না। এই যে দীর্ঘদিন আমরা আস্থাটা খুব প্রয়োজন ছিল, আস্থাটা থাকলে যেখানে একটা চার্টার তৈরি হচ্ছে, অনেকে 90-এর সাথে এটাকে তুলনা করে 91-এর সাথে, দুর্ভাগ্যজনক। সমস্ত জাতিকে সাক্ষী রেখে সরকার কর্তৃক গঠিত একটা কমিশনের সামনে বসে দিনের পর দিন আলোচনা করে আপনারা ঐক্যমত্যে একটা চার্টার তৈরি করছেন, সেটা আগামী দিনে যে সরকার আসবে তারা পালন করবে না, এবং জামাত আসলে জামাত পালন করবে না, এটা আমরা বিশ্বাস করি না। সেই জন্য এই গণভোটের বিতর্কটাই প্রয়োজন ছিল না। তারপরে কেউ বিশ্বাস করছে না ওকে গণভোট হতে পারে, হোক, সেটা এখন আগে করবেন না পরে করবেন, ডিম আগে না মুরগি আগে, সেই গল্পের মতো আর কি। তো এখন আচ্ছা, আগে করে আপনি কি অর্জন করবেন? আমি বলি আপনাকে এই প্রশ্নটা সুনির্দিষ্টভাবে বলি যে আপনি আগে করেও সিদ্ধান্তের জন্য পরবর্তী পার্লামেন্টের জন্যই তো ওয়েট করতে হবে। হ্যাঁ, গণভোটের যে সিদ্ধান্ত সেটা বাস্তবায়নের জন্য পরবর্তী পার্লামেন্টের জন্য আপনাকে ওয়েট করতে হবে, আর ওই দিন করলেও পরবর্তী পার্লামেন্টে এই ডিসিশনটা কার্যকর হবে, এক্সিকিউট হবে। তাহলে আগে করে যে আপনি বসায় রাখবেন মুরগি, তা দেওয়ার জন্য লাভটা কি হলো? এর পাশে আপনার কোটি কোটি টাকা আপনার নষ্ট হয়ে গেল। বলো যে বিষয়টা সহজ না, কারণ টোটাল ইলেকশনের ব্যালট, নির্বাচনী কর্মকাণ্ড বাংলাদেশের 45,000 কেন্দ্রে আপনার পৌঁছাইতে হবে। এটা একটা দক্ষযোগ্য কাণ্ড, জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত হবে এই নতুন নির্বাচন করতে গেলে। আমরা সেটাই বলছি। আর যেহেতু এটা আগে করে আমি আইনটা আগেই বাস্তবায়ন করতে পারছি না, আমাকে পরবর্তী সংসদের জন্য ওয়েট করতে হচ্ছে, তাহলে আপনি কেন 2 দিন যাবেন? অনেকে বলে যে দুইটা ব্যালট না, বাংলাদেশের 3টা ব্যালটের প্র্যাকটিস আছে। বাংলাদেশের চেয়ারম্যান, মেম্বার, আলাদা আলাদা ব্যালট থাকে। বাংলাদেশের মানুষ এগুলো বুঝে না, বুঝার কোনো কারণ নাই। সেই জন্য এই বিতর্ক ডিম আগে না মুরগি আগের বিতর্কের মতো এই বিতর্ক আসলে মানে অনাহুত, এবং আশা করি জামাত ইসলামও এটা বুঝবে এবং কনভিন্স হবে। শুধুমাত্র ম্যাক্সিমাম জামাত ইসলাম বা 2-1টা দল ছাড়া সব দলই তো বলেছে, এবং এটাকে জটিল কোনো সমস্যা বলে মনে করছে। কেন্দ্র করে শুধুমাত্র যে গণভোটের ইস্যুটি সামনে আসছে তা না, জামাত যেমন পিআরটি খুব শক্ত করে সামনে নিয়ে এসেছে। আপনি জানেন আমার মনে হয় না আলোচনা চলমান থাকা অবস্থায় এবং জুলাই সনদ যখন স্বাক্ষর করবে সবাই অপেক্ষামান, ঠিক সেই সময় আজও তো জামাত 2 দিনের কর্মসূচি দিয়েছে। ভাই জামাত তো মাঠে নেমে গেছে 300 ক্যান্ডিডেট নিয়ে। 300 ক্যান্ডিডেট যদি মাঠে নেমে যায়, তাহলে যদি তারা পিআরের মিন করতো, তাহলে কি তারা এটা করতো না? এবং সেটা তারা মিন করছে না। এবং পিআর বাংলাদেশের বাস্তবতায় কোনো মানুষ সুদীজন খুব কম আমি শুনেছি যারা পিআরের পক্ষে, এবং জামাতকে যারা সাপোর্ট করে অনলাইনের গুরুত্বপূর্ণ ব্যক্তি, তারাও এটা ক্যাটাগরিক্যালি যুক্তি তথ্য দিয়ে পরিষ্কার করে বুঝাই দিয়েছে। সেই জন্যে, এবং এই আন্দোলনের সাথে এনসিপিও তো নাই, তাদের যে এক সময় তারা যে শুধুমাত্র ইসলামী আন্দোলন আর জামাত এটা করছে, আর কোনো রাজনৈতিক দল, মেইন স্ট্রিমের কোনো রাজনৈতিক দল আর এই কে চরমোনাই যেটা ইসলামী আন্দোলন, তাদের তো কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নাই, কোনোদিন কোনো এমপি হয় নাই, কিছুই হয় না, নতুন দল, এবার জামাতের সাথে থাইকে পাইলেও পাইতে পারে সিট, কিন্তু সেটা পরীক্ষিত না যে তারা বাংলাদেশের রাজনীতির স্টেক, গুরুত্বপূর্ণ স্টেক, সেটা মিন করে না। ইভেন কমিউনিস্ট পার্টিও স্টেক, তাদেরও ব্যাকগ্রাউন্ড আছে বাংলাদেশের সংসদে প্রতিনিধিত্ব করার। হ্যাঁ, পিয়ারের দাবিটা তাদেরই, কিন্তু তারা এই দাবিটা এখন সামনে আনছে। আমার মনে হয় না তারা এটা মিন করে এই আন্দোলন করছে। এটা একটা বার্গেইন, একটা ব্যাপার, চাপে রাখার ব্যাপার সরকারকে, কমিশনকে বা বিএনপিকে। না, রাজনৈতিক দলের মধ্যে যারা অংশীজন তাদের মধ্যে খুব একটা আস্থার সংকট হবে এটা আমি মনে করি না। আলটিমেটলি এটা রিজলভ হয়ে যাবে। হ্যাঁ,
জামাতে ইসলামের যে অবস্থান, মূলত জামাতে ইসলামের বা এনসিপি আমাদের নতুন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মোটামুটি কাছাকাছি এসে গেছে, এবং তারাও বুঝবে যে নির্বাচনটা কি প্রয়োজন। আমি বিশ্বাস করি, কারণ নির্বাচনটা না হলে বললাম না, ফ্যাসিবাদী শক্তির উত্থান হবে, আমাদের দেশ সংকটে পড়বে, আমাদের সভরেন্টি নিয়ে প্রশ্ন হবে, যে নিরাপত্তার প্রশ্ন সামনে আসবে। সেই জন্য দেশটাকে তো আমরা সবাই ভালোবাসি, সেই জন্য মনে করি এইটার আর কোনো সমস্যা নাই। এখন ওই হাসান হাফিজ ভাই যেটা বলছে যে নিরাপত্তার একটা সংকট হইতে পারে, চোরাগোপ্তা হামলা হইতে পারে, বিশেষত মানে যেহেতু ইন্ডিয়ান বা পরাশক্তি আমাদের পাশে চারদিক দিয়ে, তারা ওখানে দুইটা অফিস খুলে বসে আসছে। এখন জেলায় জেলায় আওয়ামী লীগের অফিস হয়ে যেতে পারে ইন্ডিয়ার, আমি জানি না বীরভূম, বাঁকুড়া, এইসব মালদহ জেলায় হবে কিনা আমি জানি, কলকাতা হয়েছে, দিল্লিতে হয়েছে। এটা খুবই মানে দুর্ভাগ্যজনক। যতবার দেখেন এই যে কথা হলো, হাসান হাফিজ ভাই যেটা বললো, উনি যেটা বললেন, বাংলাদেশের বিগত 3টা নির্বাচন কি পাপ তারা এখানে করেছে। বাংলাদেশের মানুষের শেখ হাসিনার বিরুদ্ধে যত ক্ষোভ, ইন্ডিয়ার বিরুদ্ধে তার সাথে ক্ষোভ কোনো অংশেই ক্ষোভ না, মানে নিজের নাক কেটে পরের যাত্রা তারা হয়। বাংলাদেশের একটা নির্বাচনকে তারা এখানে সুজাতা সিং এসে যে নোংরা নেকেটলি ইন্টারফেয়ার করলো, হ্যাঁ, বিএনপিকে বাদ দিয়ে, এখন তারা বলে অংশগ্রহণ নির্বাচন চাই, আওয়ামী লীগের অংশগ্রহণ চায়। একবারও তারা বলেনি যে বাংলাদেশে অংশগ্রহণ নির্বাচন, এটা তাদের ইন্টারনাল ইস্যু বলে। আবার এখানে এসে ওপেন যে নোংরা, এবং এখন তারা একদম, এবং সবার আগে নির্বাচন হওয়ার আগেই তাদের এটা স্টেটমেন্ট রেডি থাকে, এবং তারা তো বিশ্বের রাজনীতিতে, কূটনীতিতে তাদের একটা প্রভাব আছে। সেই মেকানিজম কীভাবে করা যায়, আপনি জানেন 2+2 বৈঠক দিল্লিতে, সেই বৈঠকে বাংলাদেশে বিগত 24 সালের নির্বাচনে ভাগ্য নির্ধারণ করা হয়েছিল। হ্যাঁ, ইন্ডিয়ান আপনার ন্যাশনাল সিকিউরিটির যে প্রধান এবং ফরেন মিনিস্টার, তারা বসে বাংলাদেশের নির্বাচনে ভাগ্য নির্ধারণ করে ফেললো, যখন গোটা বাংলাদেশ এই নির্বাচন নিয়ে বিক্ষুব্ধ, তুমুল আন্দোলন। হ্যাঁ, সেই জন্যে ভারতকে বুঝতে হবে যে ভারত বাংলাদেশের মানুষকে চায় না আওয়ামী লীগকে চায়, এই জিনিসটা তাদেরকে প্রমাণ করতে হবে। বাংলাদেশ যদি ভালো না থাকে, ইন্ডিয়া ভালো থাকবে না, এটাও কিন্তু তাদের চিন্তা। তাদের যে কূটনৈতিক ব্যর্থতা বা তাদের এখানে যে তাদের কি বলে প্রজেক্ট লাইন, সেটা যে ভুল ছিল, তার টেরও পায়নি বাংলাদেশে যে বিক্ষোভ হয়ে যাবে, এই চিন্তাও তাদের মাথায় নাই, ঘুমাই রয়েছে। বাংলাদেশের মানুষ বিক্ষোভ করে রয়েছে, শুধু বাংলাদেশ কেন, সৎ প্রতিবেশী সুলভ আচরণ তো তাদের কারো সাথেই নাই। বৈরিতা, একটা এত বড় রাষ্ট্র কত চমৎকারভাবে তারা একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে পারতো। এখন শেখ হাসিনাকে দিয়ে ওখান থেকে উস্কানি দিচ্ছে, বাংলাদেশকে অস্থিতিশীল। বাংলাদেশের জন্য হাসিনা বা আওয়ামী লীগ যতটুকু না প্রবলেম, আমরা মনে করি ইন্ডিয়া আমাদের সবসময় একটা বিস্ফোরা, তারা বেশি প্রবলেম। এটা নেকেটলি নোংরা ভাবে তারা এটা করেছে। আর একটা শেষ করে 10 সেকেন্ডে, নতুন রাজনৈতিক সংস্কৃতির কথা যেটা বললেন, অবশ্যই রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হয়েছে। এই যে দেখেন আমরা টকশোতে বসছি, চমৎকার কথা বলছি, কেউ ভয় পাচ্ছি না, কেউ খিস্তি খেয়র করছি না, এখান থেকে বের হইলে আমাদেরকে পুলিশেও ধরবে, গুম হয়ে যাব, এই চিন্তাও নাই। তারেক রহমান সেদিন একটা ইন্টারভিউ দিয়েছে, দেখছেন বিবিসিতে, বাংলাদেশের রাজনীতিতে শীর্ষ নেতারা খিস্তি খেয়র, 10 মিনিট খালেদা জিয়া, জামাত, বিএনপি, জিয়াউর রহমানের চরিত্র হরণ করতে ব্যয় করে সাক্ষাৎকারে। তারেক রহমানের যে গোটা সাক্ষাৎকার, এক জায়গায় আপনি কোনো বিদ্বেষ, প্রতিহিংসা, কারোর নাম নেওয়া, এইটা তিনি করেন না। এটা কি রাজনীতি সংস্কৃতির অবশ্যই ইতিবাচক।